আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যায় সারণীর 4.4 অর্থাৎ ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি এই টপিকস নিয়ে আলোচনা করব। এসএসসির পর্যায় সারণী অধ্যায়ের 4.4 ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো একটা মৌল কত নাম্বার গ্রুপে আছে, কত নাম্বার পর্যায়ে আছে, এটা আমরা কিভাবে বের করব। আমরা পূর্বের টপিকসে 4.3-তে শিখছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো একটা মৌল পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে, কত নাম্বার গ্রুপে অবস্থান করে, তা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। আবার কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের সবচেয়ে বাইরের শক্তি স্তরের, যেমন সোডিয়ামের 11, এটার ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব। 1s2 2s2 2p6 3s1। কোনো মৌলের সবচেয়ে বহিস্থ শক্তি স্তর, এখানে প্রথম শক্তি স্তর, এগুলো হলো দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হলো তৃতীয় শক্তি স্তর। তার মধ্যে সর্ববহিস্থ শক্তি স্তর হলো 3 নম্বর শক্তি স্তর। কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে বা সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এরকম যদি ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ শক্তি স্তরে এর উপর একটা থাকে, এরকম যদি হয়, এরকম ইলেকট্রন বিন্যাসের মৌলগুলো একই গ্রুপে অবস্থান করে, একই গ্রুপে। যেমন পটাশিয়ামের কত 19, এটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1। দেখো সবচেয়ে বাইরের শক্তি স্তর মানে 4 নাম্বার কক্ষপথ। 4 নাম্বার কক্ষপথে এস এর উপর কয়টা, একটা। এটার ভিতরে 3 নাম্বার কক্ষপথ, এস এর উপর কয়টা, একটা। সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন ইলেকট্রন যদি এখানে দেখো এস এর উপর একটা থাকে বা ইলেকট্রন বিন্যাস যদি একই রকম হয়, সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যদি একই রকম হয়, যেমন এস এর উপর একটা, এটা তো এস এর উপর কয়টা, একটা, এরকম যদি হয়, এই মৌলগুলো পর্যায় সারণীতে একই গ্রুপে অবস্থান করবে, একই গ্রুপে কি করবে, অবস্থান করবে। আর যেগুলোর প্রধান শক্তি স্তর সর্বশেষ কক্ষপথের, যেমন সর্বশেষ কক্ষপথের সবচেয়ে বাইরের শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, এগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে কি করবে, অবস্থান করবে। যেমন উদাহরণ হিসেবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটার ইলেকট্রন বিন্যাস 1s1। এরপরে দেখো লিথিয়ামের 3, এটা হলো 1s2 2s1। এরপরে কি সোডিয়ামের 11, একটু আগে যেটা শিখলাম, সর্বশেষে কি আছে 3s1। তারপরে পটাশিয়ামের 19, সর্বশেষে কি আছে, দেখো সর্বশেষ 4s1। অর্থাৎ এগুলোর সবগুলোর সর্বশেষ কক্ষপথে এস এর উপর কয়টা থাকে, একটা থাকে, এস এর উপর একটা থাকে। এগুলোর ইলেকট্রন বিন্যাস যেহেতু একই রকম, এগুলো সবগুলো একই গ্রুপে অবস্থান করবে। এগুলো সবগুলো কি গ্রুপে অবস্থান করবে, একই গ্রুপে। গ্রুপ নম্বর কত, যেহেতু এস এর উপর একটা ইলেকট্রন, 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। কয় নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ। দেখো হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। তারপরে বেরিলিয়াম 4, 1s2 2s2। তারপরে ম্যাগনেসিয়ামের দেখো 12, এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, 1s2 2s2 2p6 3s2। দেখো সর্ববহিস্থ শক্তি স্তরে এস এর উপর 2টা, এটা এক্ষেত্রে এস এর উপর 2টা, এক্ষেত্রে এস এর উপর 2টা। এগুলোর ইলেকট্রন বিন্যাস যেহেতু একই রকম, এগুলো আবার একই গ্রুপে অবস্থান করবে। এস এর উপর যেহেতু 2টা, এটা 2 নম্বর গ্রুপ, পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে কি করবে, অবস্থান করবে। অর্থাৎ কোন মৌলের গ্রুপ এবং পর্যায় বা পর্যায় সারণীর কোথায় কি হবে, এগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি করি, বের করি। এই জন্য ইলেকট্রন বিন্যাসই বলা হয়, ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। এবার বললো যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, যেমন দেখো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা, লিথিয়ামের শেষ কক্ষপথে কয়টা, একটা, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা, পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, সে সকল মৌল ইলেকট্রন দান করে ধনাত্মক আদানে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, 1s2 2s2 2p6 3s1। এর সর্বশেষ কক্ষপথে অতিরিক্ত কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন তারা কি করে দেয়, দান করে দেওয়ার প্রবণতা দেখায়। সোডিয়ামে একটা ইলেকট্রন যখন দান করে দেয়, তখন সে ক্যাটায়নে পরিণত হয়।
সোডিয়াম এটা দান আগে এটা এভাবে ছিল, এটা যখন দান করবে তখন সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। সোডিয়াম সোডিয়ামের আগে কি ছিল, এখানে দেখো আগে ছিল 1s2 2s2 2p6 3s1। এটা থেকে আমরা কিভাবে করব, এখানে সোডিয়াম প্লাস প্লাস আয়ন মানে কি, সোডিয়াম একটা দান করে দিছে, দান করে দিলে কি হবে 1s2 2s2 2p6, এই শেষ কক্ষপথের একটা যখন দান করে দেয় তখনই ধনাত্মক আধানে কি হয়, পরিণত হয়। আর ইলেকট্রন মাইনাস মানে ইলেকট্রন দান করছে, কি দান করছে, ইলেকট্রন দান করছে। তো ইলেকট্রন দান করে কেন, অষ্টক পূর্ণ করার জন্য। সর্বশেষ কক্ষপথে দেখো 2s² 2p6, সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য 6টা 2টা কয়টা 8টা, এই অষ্টক পূর্ণ করার জন্য লাস্টে যে অতিরিক্ত ইলেকট্রনটা ছিল এটা কি করে দিছে, দান করে দিবে। আবার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন পাওয়া যায়, যেমন ক্লোরিন, দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5 3p কি 5। সর্বশেষ কক্ষপথে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন s এর উপর 2টা, p এর উপর 5টা, মোট কয়টা ইলেকট্রন, মোট 7টা ইলেকট্রন। আর আমরা জানি ক্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থান করে। s এর উপর ইলেকট্রন, p এর উপর ইলেকট্রন থাকলে s এর 2টা, p এর কয়টা 5টা, সর্বশেষ কক্ষপথে s এর উপর 2টা, p এর উপর 5টা, এটার সাথে 10 যোগ করা হয়। 10 যদি যোগ করো তাহলে তোমার ইলেকট্রন টোটাল কয়টা হবে, 10 আর এখানে মোট 17, অর্থাৎ 17 নম্বর গ্রুপে অবস্থান করবে। ক্লোরিন কয় নম্বর গ্রুপে, 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ। গ্রুপ পর্যায়ে আমি আগের ক্লাসে বুঝাইছি, এগুলো আলোচনা করলাম না। এখানে দেখো ক্লোরিনের অষ্টক পূর্ণ করতে হলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগতো, 8টা ইলেকট্রন লাগতো। আছে কয়টা, s এর উপর 2টা আর p এর উপর 5টা, মোট 5 এ 2 7টা ইলেকট্রন আছে। আর কয়টা প্রয়োজন, একটা প্রয়োজন। তো ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। কিসের প্রবণতা দেখায়, মানে গ্রহণ করে। এই জন্য যারা ইলেকট্রন দান করে, সোডিয়াম ইলেকট্রন দান করে, সোডিয়াম এগুলো ইলেকট্রন দান করে, এগুলোকে বলে দাতা, অন্য ভাষায় বলে ধাতু। আর ক্লোরিন বা এই জাতীয় যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু, তাদেরকে কি বলে, অধাতু। তো ক্লোরিন কি করবে, তার অষ্টক পূর্ণ করার জন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন কি করবে, ক্লোরিন তো 1s2 2s2 2p6 3s2 3p5 এতটুকু, এটার সাথে যখন একটা ইলেকট্রন যোগ করবো, একটা ইলেকট্রন কি করব, যোগ করব, তখন এটা কি হয়ে যাবে, ক্লোরিন ঋণাত্মক আধানে পরিণত হবে। ঋণাত্মক আধানে পরিণত হওয়া মানে কি, 1s2 2s2 2p6 3s2 3p, এই যে একটা নেওয়ার পরে 5 এর জায়গায় কয়টা হয়ে যাবে, একটা মাইনাস 6 হয়ে যাবে। আর ক্লোরিন যখন একটা নিয়ে 6 হবে তখন ক্লোরিন ঋণাত্মক আধানে অর্থাৎ অ্যানায়নে পরিণত হবে। কিসে পরিণত হবে, অ্যানায়নে পরিণত হবে। অর্থাৎ বোঝা যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বন্ধন গঠিত হয়। কি গঠিত হয়, মৌলগুলোর বন্ধন গঠিত হয়, এবং মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোথায় আছে, কিভাবে আছে, কোন পর্যায়ে কোন সারি, এগুলো আমরা কি করতে পারি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই নির্ণয় করতে পারি। তারপরে দেখো এরপর 4.5 পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীর কিছু কি ব্যতিক্রম, 1 নম্বর পর্যায় সারণীর, যদি বলে পর্যায় সারণীর ব্যতিক্রম কি, 1 নম্বর ব্যতিক্রম হলো হাইড্রোজেনের অবস্থান। কার অবস্থান, হাইড্রোজেন এর অবস্থান, হাইড্রোজেন এর অবস্থান। দেখো হাইড্রোজেন একটি অধাতু, হাইড্রোজেন একটি কি অধাতু। হাইড্রোজেন একটি কি অধাতু, হাইড্রোজেন অধাতু। যেমন H2 গঠিত হয়, বা হাইড্রোজেন H2 পানি যখন গঠিত হয়, বা হাইড্রোজেন যে সকল মৌলের সাথে, বিভিন্ন মৌলের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। কি বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এই জন্য হাইড্রোজেন অধাতু। আমরা জানি সমযোজী বন্ধন গঠন করে কারা, অধাতু সমূহ সমযোজী বন্ধন কি করে, গঠন করে। তারা ইলেকট্রন আদান প্রদান করে না, ইলেকট্রন শেয়ার করে। এগুলো আমরা পঞ্চম অধ্যায়ে শিখবো, হ্যাঁ, যে ইলেকট্রন শেয়ার, আদান প্রদান, এগুলো কি। অর্থাৎ বুঝো হাইড্রোজেন হলো অধাতু, হাইড্রোজেন হলো কি অধাতু। কিন্তু পর্যায় সারণীতে তার অবস্থান, পর্যায় সারণীতে তার অবস্থান 1 নং গ্রুপে না, 1 নং গ্রুপ, 1 নং গ্রুপে দেখবা হাইড্রোজেনের অবস্থান, প্রথমেই হাইড্রোজেনের কি অবস্থান। তো হাইড্রোজেন অধাতু,
হাইড্রোজেন অধাতু, এটা হওয়ার কথা এই যে অধাতুর গ্রুপে, কিন্তু এখানে হাইড্রোজেনকে 1 নং গ্রুপে রাখা হয়। 1 নং গ্রুপ মানে কি? আমরা জানি পর্যায় সারণীর 1 নং গ্রুপকে কি বলে? 1 নং গ্রুপকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার, তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ক্ষার ধাতু বলে। পর্যায় সারণীর 1 নং গ্রুপকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু বলে। পর্যায় সারণীর 1 নং গ্রুপের মূলগুলো তো আমরা জানি, ওই যে হাই লিনাকে রুবি সাজাবে প্রাঞ্চে, হাই লি না কে রুবি সাজাবে প্রাঞ্চে, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাই লিনাকে রুবি সাজাবে প্রাঞ্চে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো হলো ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। এবার বলো, এগুলো হলো ধাতুর গ্রুপ। 1 নং গ্রুপ হলো কিসের গ্রুপ? ধাতুর গ্রুপ। তো হাইড্রোজেন তো অধাতু, হাইড্রোজেন তো এখানে হওয়ার কি না কথা না, কিন্তু এখানে কেন রাখা হইলো? এটা পর্যায় সারণীর একটা কি ব্যতিক্রম। এক্ষেত্রে দেখো, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও বাইরের প্রধান শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, যদিও এটা অধাতু, যদিও এটা কি অধাতু, কিন্তু এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যেমন এস এর উপর একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনেরও সর্বশেষ কক্ষপথ বলতে প্রথম কক্ষপথে 1s1, এটা তো তার ইলেকট্রন বিন্যাস, এস এর উপর একটা থাকে, একটা ইলেকট্রন থাকে। অর্থাৎ হাইড্রোজেনের অনেক ধর্ম, মানে হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলো, এই যে ক্ষার ধাতু, যেমন ইলেকট্রন বিন্যাস বা অনেকগুলো ধর্ম কার সাথে মিলে যায়? হাইড্রোজেনের, মানে ক্ষার ধাতু সমূহের যে এগুলোর ধর্ম, এগুলোর ধর্মের সাথে হাইড্রোজেনের অনেক ধর্ম কি মিলে যায়। অন্যদিকে হ্যালোজেন পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপকে কি বলে? হ্যালোজেন বলে। 17 নম্বর গ্রুপে কি আছে বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এগুলো। এবার বলো 17 নম্বর গ্রুপ, এই যে আমরা একটু আগে দেখলাম ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য তারা অধাতু। তারা কি অধাতু? তো এই গ্রুপকে, 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন মৌল বলে। হ্যালোজেন মৌলের একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, এখানে দেখো ক্লোরিন একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ফ্লোরিন একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে। আয়োডিন একটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তেমনি এই হাইড্রোজেনও একটা ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। হাইড্রোজেনও তেমনি একটা ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। অর্থাৎ হাইড্রোজেন যেহেতু গ্রহণ করে, এগুলো যেমন গ্রহণ করে, এগুলো অধাতু। হাইড্রোজেন গ্রহণ করলে হাইড্রোজেনও তো কি হবে? অধাতু হবে। অর্থাৎ হাইড্রোজেনের বৈশিষ্ট্য, ক্ষার ধাতু, এগুলোর সাথেও কিছু বৈশিষ্ট্য মিলে যায়, ইলেকট্রন বিন্যাস মিলে যায়। তেমনি ভাবে কিছু বৈশিষ্ট্য আবার এই 17 নম্বর গ্রুপের মৌলের সাথেও মিলে যায়। তবে বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতু সমূহের এই যে প্রথম কক্ষপথের ধর্মের সাথে মিলে যাওয়ায় একে পর্যায় সারণীতে কিসে রাখা হয়েছে? 1 নং গ্রুপে রাখা হয়েছে। এই হাইড্রোজেনের অবস্থান, এটা একটা ব্যতিক্রম। হাইড্রোজেনের অবস্থান এখানে হইতে পারতো, যেহেতু অধাতু 17 নং গ্রুপে হইতে পারতো, কিন্তু এটার ধর্মের দিক থেকে বেশিরভাগ ধর্ম প্রথম কক্ষপথের ধর্মের সাথে মিলে যাওয়ায় হাইড্রোজেনকে প্রথম কক্ষপথে রাখা হয়েছে। হাইড্রোজেনের ব্যতিক্রমটা কি বুঝছো? 2 নম্বরে আমরা শিখবো হিলিয়ামের অবস্থান। কিসের অবস্থান? হিলিয়াম এর অবস্থান, এটাও একটা পর্যায় সারণীর ব্যতিক্রম। এবার বলো, হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে দুইটা। সর্বশেষ কক্ষপথে দুইটা যেগুলো, যেমন দেখো ম্যাগনেসিয়ামের 12, প্রথম কক্ষপথে 1s2, 2s2, 2p6, 3s2। আবার যদি বেরিলিয়াম দেখো, বেরিলিয়ামের 4, 1s2, 2s2, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যাদের দুইটা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। এগুলো পর্যায় সারণীর 2 নং গ্রুপে অবস্থিত। 2 নং গ্রুপকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। তীব্র তড়িৎ ধনাত্মক এদেরকে, এগুলো তীব্র তড়িৎ ধনাত্মক, এগুলো কি ধনাত্মক? তড়িৎ ধনাত্মক। এগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি। আগেরগুলোকে বলি ক্ষার ধাতু, এগুলোকে বলে কি? মৃৎ ক্ষার ধাতু। এবার বলো, অপরদিকে হিলিয়ামের ইলেকট্রন, এই যে ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো ক্যালসিয়াম, এগুলো হলো কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। কিন্তু হিলিয়াম একটা গ্যাস, আমরা জানি হিলিয়াম এক ধরনের কি গ্যাস। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এগুলোর সাথে মিলে, কিন্তু তার ধর্ম কি? হিলিয়াম একটা গ্যাসীয় পদার্থ। কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। এবার বলো, গ্যাসীয় পদার্থ মানে অন্য গ্যাসীয় পদার্থ কোনগুলো?
যেমন পর্যায় সারণীর অন্য নাম গ্যাসীয় পদার্থ আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো কি বলো? আরেকটা হলো নিয়ন। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ, যেটাকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি, কি মৌল বলি? এর ধর্ম নিষ্ক্রিয় গ্যাস। যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলোর ধর্মের সাথে তার সব ধর্ম কি হিলিয়ামের ধর্ম মিলে যায়। ধর্ম কখনো কার মতো হয় না, এই ধর্ম মিলে কার সাথে? যেহেতু এটা হিলিয়াম একটা গ্যাস, ধর্ম মিলবে গ্যাসীয়। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের গ্যাসীয় মৌলগুলো, এগুলোর সাথে তার ধর্ম মিলে। কিন্তু ইলেকট্রন বিন্যাস কার মতো? ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 2 নম্বর কক্ষপথের ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, এগুলোর মতো। যেহেতু বেশিরভাগ ধর্ম কি গ্যাসের সাথে মিলে যায়, এই জন্য এটাকে ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা না করে 2 নম্বর গ্রুপে না দিয়ে একে পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে রাখা হয়? 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়। এটা একটা ব্যতিক্রম। আরেকটা হলো ল্যান্থানাইট ও পর্যায় সারণীর তৃতীয় ব্যতিক্রম হলো ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল। অর্থাৎ পর্যায় সারণীর শেষের ভিতরে একবারে নিচে দেখবা দুটা সারি আছে, একটা হলো ল্যান্থানাইট সারির মৌল, আর একটা হলো কি অ্যাক্টিনাইট সারির মৌল। এই পর্যায় সারণী তোমরা যখন দেখবা নিচে দেখবা দুটো এইভাবে ঘর আছে, প্রত্যেকটা ঘরে 15টা মৌল করে। কয়টা মৌল করে? 15টা মৌল, 15টা এইভাবে ঘর আছে। এগুলো হলো পর্যায় সারণীর 6 নম্বর গ্রুপের এই যে পর্যায় সারণীর 6 নং গ্রুপ আছে, পর্যায় নাম্বার 6 গ্রুপ নং 2 এর এই 15টা মৌল। যেহেতু ওইখানে স্থান দেওয়া যায় না, এই জন্য এগুলো নিচে কি করা হয়েছে? স্থান দেওয়া হয়েছে। আবার আরেকটা হলো অ্যাক্টানাইট শারীর এরকম 15টা ঘরে 15টা মৌল। মূল পর্যায় সারণীর নিচে চক আকারে 15টা কি করা হয়েছে? অ্যাক্টানাইট সারির মৌল লেখা হয়েছে। অ্যাক্টানাইট সারিগুলো এগুলো হলো একবারে সর্বশেষ পর্যায়, 7 নং পর্যায় নাম্বার 7। পর্যায় নাম্বার কি 7 নম্বর পর্যায়ের এই ল্যান্থানাইটটা হলো 6 নং পর্যায়ের 2 নং গ্রুপে, আর এটা হলো 7 নং পর্যায়ের 2 নং গ্রুপে, 3 নং গ্রুপে। আমাদের এখানে কয় নং গ্রুপে পর্যায় সারণীর? দেখো 3 নং গ্রুপে। এই যে এখানে দেখো দুইটা মৌল, একটা হলো এই যে পর্যায় সারণীর মূল পর্যায় সারণীর মধ্যে নিচে একটা ল্যান্থানাইট সারি আর একটা হলো অ্যাক্টানাইট সারি। এগুলোর অবস্থান কোথায়? এই ল্যান্থানাইট সারির অবস্থান হলো এই ঘরে, পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে। আর নিচে অ্যাক্টানাইট সারি, এগুলো পর্যায় সারণীর 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে। এবার বলো এখানে এই ঘরের ভিতরে প্রায় কতটা মৌল? 15টা মৌল। এখানে কি 15টা মৌল বসানো যাবে? এখানে 15টা মৌল কি বসানো যাবে না। এখানে 15টা মৌল বসানো যাবে না। বসাইলে পর্যায় সারণীর সৌন্দর্য কি ঘটবে? ব্যাঘাত ঘটবে। এই জন্য এইগুলোকে নিচে আলাদা করে লেখা হয় যে এটা একটা পর্যায় সারণীর ব্যতিক্রম। তারপরে এখন আমরা যেটা শিখব, বুঝতেছ? এবার আমরা শিখব মৌলের ধাতব ধর্ম। কি ধর্ম? ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যে সকল মৌল চকচকে পর্যায় সারণীর অবস্থিত মৌলগুলো, পর্যায় সারণীতে যত মৌল আছে সব মৌলের কিছু ধর্ম আছে, কিছু কি আছে? ধর্ম আছে। যেমন কিছু হলো ধাতব ধর্ম, কিছু আছে অধাতব ধর্ম। 3 নম্বর হলো পরমাণুর আকার কেমন? পরমাণুর আকার। এরপরে দেখো আয়নীকরণ শক্তি, লিখলাম না এখানে, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো হলো ধাতব ধর্ম। যদি বলে পর্যায় সারণীর মৌলগুলোর ধর্ম কি কি? একটা হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, পরমাণুর ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি। কি শক্তি? আয়নীকরণ শক্তি। আর একটা হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ কি? ঋণাত্মকতা।
ইলেকট্রন আসক্তি, এগুলোকে এসব ধর্মকে পর্যায় সারণীর মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্ম বলে। কি ধর্ম বলে? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো? ধাতব মৌলের এখানে দেখো পর্যায় সারণীর মৌলগুলো ধাতব, অধাতব, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ইত্যাদি কথা, এই যে ধর্মগুলো বিবেচনা করা হয় এগুলো হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। কি ধর্ম? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। যদি পরীক্ষা আসে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? পর্যায় সারণীর মৌলগুলোর কিছু বিশেষ ধর্ম রয়েছে, ধাতব, যেমন ধাতব ধর্ম, অধাতব, এগুলো, এই ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এবার প্রথমে আমরা শিখবো ধাতব ধর্ম কি। প্রথমে শিখবো কি? ধাতব ধর্ম। ধাতব ধর্ম হলো যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন করে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলি। ধাতব ধর্ম কোনগুলো? যে সকল মৌল চকচকে, যে সকল মৌল কি চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে, ধাতব শব্দ করে, আঘাত করলে ধাতব শব্দ করে, এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাদেরকে ধাতব ধর্ম, তাদেরকে ধাতু বলে থাকি। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে আমরা কি বলি? ধাতু। যেগুলো চকচকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এগুলোকে আমরা কি বলে থাকি? ধাতু বলে থাকি। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে, এই যেমন আমরা সোডিয়াম শিখলাম, এরপরে ম্যাগনেসিয়াম শিখলাম, ক্যালসিয়াম শিখলাম, পটাশিয়াম শিখলাম, এগুলো কি করে? ইলেকট্রন দান করে না? ধাতব ধর্ম কি? চকচকে হইতে হবে। ধাতু কি হয়? চকচক করে। ধাতুর আঘাত করলে কি হয়? শব্দ তৈরি হয়, ধাতব শব্দ উৎপন্ন হয়। আর এটা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, মানে ধাতুর মধ্যে দিয়ে তাপ এবং বিদ্যুৎ কি হবে? প্রবাহিত হবে। এগুলো হলো কি ধর্ম? ধাতব ধর্ম। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী যেগুলো ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কি হয়? ধাতু বলে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আমরা জানি, একটু আগে দেখলাম, এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন তারা কি করে? একটা দুটা ইলেকট্রন থাকলে তারা কি করে? দান করে। এই যে সকল মৌল ইলেকট্রন দান করে, দান করলে কি? ধনাত্মক আদান, ধনাত্মক আদানে পরিণত হয়, তাদেরকে কি বলে? ধাতু বলে। উদাহরণ আর কি দিব? এগুলো তো বুঝাইলাম। যেমন লিথিয়াম, লিথিয়াম আগে ছিল কয়টা? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? লিথিয়াম 1s2 2s1, সর্বশেষ কক্ষপথে কয়টা? একটা। এটা কি করবে? লিথিয়াম ধনাত্মক আদানে পরিণত হবে 1s2, এই 2s1 লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন দিয়ে দিছে, কেউকে দান করে দেওয়া নাই, তো ধনাত্মক আদানে পরিণত হয়েছে, প্লাস ইলেকট্রন মাইনাস। এই যে একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আদানে পরিণত হয়েছে, এটাই তার ধাতব ধর্ম। এটা তার কি ধর্ম? ধাতব ধর্ম। এবার বি নাম্বার দেখো, অধাতব ধর্ম। কি ধর্ম? অধাতব ধর্ম। অধাতব ধর্ম মানে কি? যেগুলো চকচক করে না, ধাতব শব্দ উৎপন্ন করে না, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, তাদেরকে অধাতব ধর্ম বা আমরা অধাতু বলি। কি বলি? আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী অধাতু কাকে বলে? যেগুলো ইলেকট্রন গ্রহণ করে। ওই যে ক্লোরিন দেখলাম না, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দরকার, এজন্য ক্লোরিন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আদানে পরিণত হয়, ক্লোরিন গ্রহণ করলে ঋণাত্মক হয়ে যাবে না? ঋণাত্মক আদানে পরিণত হয়, ওইগুলোকে কি বলে? অধাতু বলে। এবার বলো, অধাতু সমূহ যে ইলেকট্রন গ্রহণ, অধাতু সমূহ কি করে? ইলেকট্রন গ্রহণ করে, তাদের এই ধর্মকেই অধাতব ধর্ম বলে। এই ধর্মকে কি বলে? আর ধাতু সমূহ ইলেকট্রন দান করে, এই ধর্মকে ধাতব ধর্ম বলে। অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে, এই ধর্মকে অধাতব ধর্ম বলে। কোন মৌলের, এখানে দেখো, কোন মৌলের পরমাণু যত সহজে কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার অধাতব ধর্ম তত বেশি। যেটা সহজে ইলেকট্রন নিয়ে নিতে পারে, তার অধাতব ধর্ম তত বেশি। বুঝছো? আর যেটা সহজে ইলেকট্রন দান করতে পারে, তার ধাতব ধর্ম তত বেশি। এবার দেখো পর্যায় সারণীর ক্ষেত্রে মনোযোগ দাও। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে, এই ধরো বাম দিক থেকে কোন দিকে গেলে? ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। ধাতব ধর্ম কি পায়? মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়।
দেখবা পর্যায় সারণীর ধাতুগুলো কিন্তু এই যে 1 নাম্বার গ্রুপ এগুলো ধাতু, 2 নাম্বার গ্রুপ এগুলো কি ধাতু, প্রথম দিকের গুলো ধাতু, যত ওইদিকে যাবে শেষের দিকের গুলো অধাতু। অর্থাৎ বাম থেকে যত ডানের দিকে যাবে পর্যায় সারণীর ধাতুর ধর্ম আস্তে আস্তে কি কমতে থাকে, অর্থাৎ ধাতুর ধর্ম সবচেয়ে প্রথম দিকে বেশি ধাতু, বুঝছো? আর অধাতুর ক্ষেত্রে কি পর্যায় সারণীর যত বাম থেকে ডানে যাইব তত অধাতব ধর্ম বাড়তে থাকে, লাস্টের গুলো বেশি অধাতু। এই যে হ্যালোজেন এগুলো লাস্টের গুলো বেশি কি অধাতু, বুঝছো? দেখো আমি কি বলছি, পর্যায় সারণীর যত বাম থেকে ডানে যাবে প্রথম দিকে ধাতু আস্তে আস্তে ধাতুর ধর্ম কমতে থাকবে। আর যত বাম থেকে ডানে যাইবো, এগুলো প্রথম দিকে তো ধাতু, যত বাম থেকে ডানে যাইবো শেষের দিকে যাইবো, বাম থেকে ডানে যাইলে অধাতব ধর্ম বাড়তে থাকে। অধাতব ধর্ম কি করতে থাকে? বাড়তে থাকে, মনে থাকবে। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অধাতব কি পায়? বৃদ্ধি পায়। এবার আসো, যে সকল মৌল কখনো ধাতুর মতো, কিছু আছে অপধাতু, কিছু আছে অপধাতু বা অন্য ভাষায় বলে ধাতুকল্প। ধাতুকল্প, অপধাতু বা ধাতুকল্প কাকে বলে? অপধাতু বা ধাতুকল্প হলো যে সকল মৌল কখনো ধাতুর মতো, কখনো কি কখনো 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 ধাতুর ন্যায়, কিসের ন্যায়? কখনো ধাতুর ন্যায় আচরণ করে, কখনো আবার কি অধাতুর ন্যায় আচরণ করে, কখনো ইলেকট্রন দান করে, কখনো ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে অপধাতু বা ধাতুকল্প বলে, বুঝছো? হেরা শুধু যারা দেয় তারা তো ধাতু, যারা নেয় তারা অধাতু। আর অপধাতু কাকে বলে? হেরা দেয়, কখনো নেয়। যে সকল মৌল কখনো ধাতুর মতো আচরণ করে অর্থাৎ দেয়, আবার কখনো অধাতুর মতো আচরণ করে অর্থাৎ নেয়, তাদেরকে অপধাতু বা ধাতুকল্প বলে। যেমন উদাহরণ, সিলিকন। সিলিকন আছে না, সিলিকনরা কি দ্বারা প্রকাশ করে? SI দ্বারা। সিলিকন, জার্মেনিয়াম এগুলো হলো অপধাতু। এগুলো কি? এগুলো কখনো ধাতু কখনো অধাতু, এই জন্য এগুলোকে কি বলে? অপধাতু বলে। এবার আসো, সার্বিকভাবে আমরা কি বলতে পারি? পর্যায় সারণীর বাম দিক, একবারে যে বাম দিকের মৌলগুলো বেশিরভাগ কি ধাতু, এই শেষের মৌলগুলো বেশি কি অধাতু। এই জন্য তো বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম কি বৃদ্ধি পায়, যেহেতু লাস্টের দিকে অধাতু, বুঝছো? বাম দিকের মৌলগুলো ধাতু, একবারে মাঝের মৌলগুলো অপধাতু। মাঝের গুলোর মধ্যে বেশিরভাগ কি, মাঝের গুলোর মধ্যে অনেক আছে কি, কিছু কিছু আছে অপধাতু, কখনো ধাতু কখনো অপধাতু। আর ডান দিকে একবারে লাস্টের দিকের গুলো কি, এগুলো হলো অধাতু, মনে থাকবে। কোনো কোশ্চেন আছে? এবার আসো, পারমাণবিক আকার, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে সৃজনশীল আসে। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এগুলো পর্যায়বৃত্ত ধর্ম। ওই যে পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো আলোচনা করলাম, ধাতব, অধাতব, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, এগুলো সবগুলো কি পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো? পরমাণুর আকার, ব্যাসার্ধ, এগুলো হলো কি পর্যায়বৃত্ত ধর্ম। এবার দেখো আমি বলি, একই পর্যায়ের, ধরো এটা পর্যায় সারণীর, ধরো 3 নং গ্রুপ, কয় নং? 3 নং পর্যায়। পর্যায় তো বুঝো, এই যে এ বরাবর যেগুলো সারি, এগুলোকে পর্যায় বলে না? আর খাড়াগুলোকে কি বলে? কলামগুলোকে কি বলে? গ্রুপ। খাড়া 18টা গ্রুপ আছে, আর এদিকে মোট 60টা কি আছে? সারি বা পর্যায় রয়েছে। ধরো পর্যায় সারণীর 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়ের এই পর্যায় সারণীর একই পর্যায়ের 3 নম্বর পর্যায়ের একই পর্যায়ের বাম দিক থেকে যত ডানে যাইতে থাকবে, বাম থেকে যত ডানে যাইতে থাকে, পরমাণুর আকার তত কমতে থাকে। আকার তত কি কমতে থাকে। কি বলছি বলো তো? পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যাইব, একই পর্যায়ের, কি পর্যায়ের? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, এই ধরো বাম দিক থেকে যত ডান দিকে যাইব তত তাদের কি কমতে থাকে বলতো? পরমাণুর আকার কমতে থাকে। আকার কমা মানে তো ব্যাসার্ধ কমা, যেটার আকার কম এটার ব্যাসার্ধ কম না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ। আকার কমা মানে কি? ব্যাসার্ধ কমা। এতটুকু বোঝা গেছে? এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? তো এটা বুঝবা। তো আবার যখন একই গ্রুপ, ধরো
এটা একটা গ্রুপ, একই গ্রুপের উপর থেকে যখন নিচে যায়, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে, পরমাণুর আকার কি করতে থাকে? বাড়তে থাকে। মনে থাকবে? আমি আবার বলি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি কমতে থাকে, ব্যাসার্ধ কমতে থাকে। আর একই গ্রুপ, এটা খারাপ মানে গ্রুপ না, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি বাড়তে থাকে। মনে থাকবে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে, আর গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়তে থাকে। এবার কেন, এটা আমরা শিখবো যে কেন। যেমন উদাহরণ দেই, সোডিয়াম। এই যে দেখো, তোমরা এখানে দেখো পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপ, যে কোনো একটা পর্যায় দিয়ে আমি উদাহরণ দিতেছি। ধরো আমরা 3 নাম্বার পর্যায় বা 4 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা পর্যায় দিয়ে উদাহরণ দিলে হবে। ধরো 3 নাম্বার পর্যায়টা না, বাম দিক থেকে যখন টানে যাবে আকারটা তত ছোট হইতে থাকবে, এদিক থেকে আস্তে আস্তে আকার কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। আর উপর থেকে যখন নিচে নামবে আকার বাড়তে থাকবে। কেন? এবার বলো, এই 3 নাম্বারের মধ্যে প্রথমে হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়টাতে 8টা, তৃতীয়টাতে কয়টা, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এবার বলো, এরপরে কি সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম না? ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, সর্বশেষ কক্ষপথে কয়টা? 2টা। এরপরে কি ম্যাগনেসিয়ামের পরে এ পাশে কি অ্যালুমিনিয়াম না? অ্যালুমিনিয়ামের প্রথমটা 2টা, দ্বিতীয়টা 8টা, তৃতীয়টা কয়টা? 3টা। একটা করে ইলেকট্রন বাড়তেছে না? তো এবার বলো, সর্বশেষ কক্ষপথে এটা কক্ষপথ কিন্তু এটারও 3টা, এটারও 3টা, এটারও কয়টা? 3টা। কক্ষপথ সেম, কক্ষপথ কি না এটার বেশি এটার কম। একই পর্যায়ে সবটির কক্ষপথ এই পর্যায়ে 3 নম্বর পর্যায়ে সবটির কক্ষপথ 3টি হইব। কয়টা হইব? এটারও 3টা, এটারও 3টা, এটারও 3 নম্বর কক্ষপথে থাকবো সবটি। এবার বলো 3 নম্বর কক্ষপথ 3টা, কিন্তু ইলেকট্রন এটার কম, আস্তে আস্তে ইলেকট্রন বাড়তে থাকে না? এটা 2টা, এরপর এটা 3টা। ইলেকট্রন যত বাড়তে থাকবে এই কেন্দ্রের দিকে তত বেশি কি হইতে থাকবে? আকর্ষণ বল তৈরি হবে না? ইলেকট্রন যতটা ঋণাত্মক ধর্মী ইলেকট্রন তৈরি হবে, এর ভিতরে প্রোটনের সাথে তত বেশি কি হবে? আকর্ষণ। আমরা জানি নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে কি? প্রোটন না? এই নিউক্লিয়াসের প্রোটনের সাথে এই ইলেকট্রন যত বেশি হইব তত বেশি কি হইব? আকর্ষণ কাজ করব। এবার বলে এখানে ইলেকট্রন কম, এটার আকর্ষণ কম, এটার ইলেকট্রন বেশি 2টা, এটার আকর্ষণ এটার থেকে একটু বেশি। আকর্ষণ যদি বেশি হয়ে যায় ছোট হয়ে যাব না? আকর্ষণের কারণে এটা থেকে একটু ছোট হয়ে যাব। এটার আকর্ষণ 3টা ইলেকট্রনের আকর্ষণ আরো একটু ছোট হয়ে যাব না? এই জন্য একই পর্যায়ে যত বাম দিকে থেকে ডাইনে যায় গত 3টা, কিন্তু আকর্ষণ ইলেকট্রন বেশি হওয়ার কারণে আকর্ষণ বেশি হয়ে ছোট হয়ে যায়। ক্লিয়ার? এবার আসুন নিচে গেলে, ধরো এটা সোডিয়াম দিলাম, সোডিয়ামের নিচের ঘরে 4 নাম্বার সোডিয়ামের গ্রুপে। এবার বলো, এটা তো সোডিয়ামের নিচে কি আছে দেখো, পর্যায় সারণীতে সোডিয়ামের নিচে পটাশিয়াম না? পটাশিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, চতুর্থ কক্ষপথে কয়টা? একটা। এবার বলো আগেরটার কক্ষপথ 3, যত নিচে যাবে, যত কি নিচে যাবে কক্ষপথ বাড়তে থাকে না? কক্ষপথ বাড়ার কারণে যত উপর থেকে নিচে যায় আকারও কি বাড়তে থাকবে। ক্লিয়ার? এটা উপর থেকে যত একই গ্রুপের উপর থেকে যখন নিচে যাইবা তখন দেখবা কক্ষপথ বাড়ে। কক্ষপথ কি বাড়ে? কক্ষপথ বাড়া মানে আকারও বাড়তে থাকে। এটা বেশি ইম্পর্টেন্ট, পারবানি এটা? তারপরে দেখো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। মনে রাখবা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির সংজ্ঞাগুলো নিজেরা পড়বা। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এগুলো হলো আগেরটার বিপরীত। ইলেকট্রন আসক্তি এগুলো হলো আগেরগুলোর বিপরীত। এগুলো হলো কি? আগেরগুলোর বিপরীত। আগে কি ছিল? এদিক থেকে এদিকে গেলে আকার কি কমতে থাকে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কি কমতে থাকে না? কিন্তু এটার ক্ষেত্রে উল্টা, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার বাড়তে থাকবো। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি কি ওই যে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের উল্টা, বিপরীত। ওইগুলো কি বিপরীত। অর্থাৎ বাম দিক থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি আকার কমে। আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হইতে থাকে না একই পর্যায়ের? কিন্তু আয়নীকরণ আকার যত ছোট হইব আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি তত বাড়তে থাকবে।
আবার আমরা জানি উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার কি বাড়ে, কিন্তু আকার বাড়লে আয়নীকরণ শক্তি কি কমবে। পারবা? আমরা আজকে 4.6 পর্যন্ত আলোচনা করলাম। 4.7 4.7 পরবর্তী ক্লাসে আমরা কি করবো আলোচনা 4.7 থেকে শুরু করব। আজকে এতটুকুই। হ্যাঁ।